বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এমন কিছু ঘটনা ঘটছে যা কেউ কল্পনা করেনি। মাত্র কয়েক সপ্তাহ আগেও যে দৃশ্যপট ছিল, আজ তা সম্পূর্ণ পাল্টে গেছে। নির্বাচনী রাজনীতির এই অদ্ভুত সমীকরণে যারা পিছিয়ে পড়েছিল বলে মনে হচ্ছিল, তারা এখন ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। আর যারা এগিয়ে আছে বলে ভাবা হচ্ছিল, তারা এখন এক অপ্রত্যাশিত সংকটের মুখে। গত কয়েক সপ্তাহে যা ঘটেছে তা বাংলাদেশি নির্বাচনী ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হয়ে থাকবে। জামায়াতে ইসলামী যে দলটিকে নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছিলেন, তারা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সামনে শুধুই সম্ভাবনার দরজা খোলা। অন্যদিকে বিএনপি, যাদের ঘিরে তৈরি হয়েছিল বিপুল উৎসাহ উদ্দীপনা, তারা এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। কাহিনীর শুরুটা করা যাক সেই সময় থেকে, যখন তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরলেন। সেই মুহূর্তে বিএনপির সমর্থকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা ছিল অভূতপূর্ব। মনে হচ্ছিল যেন আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত। তারেক রহমানের আগমনে দলের কর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার হয়েছিল। কিন্তু রাজনীতির মাঠে যা ঘটে তা কেউ আগে থেকে বলতে পারে না। সেই উত্তেজনা ছিল সাময়িক, ক্ষণস্থায়ী। সময়ের সাথে সাথে সেই জোয়ার ভাটায় পরিণত হয়েছে। ঠিক সেই সময়ে জামায়াতের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। সেই খবর শুনে অনেকেই মনে করেছিলেন জামায়াত হয়তো এবারের নির্বাচনে পিছিয়ে পড়বে। বিএনপিপন্থী অনেকেই তখন হাততালি দিয়েছিলেন। তাদের চোখে মুখে ছিল বিজয়ের হাসি। তারা ভেবেছিলেন জামায়াতের খেলা শেষ। কিন্তু না, রাজনীতির মাঠে শেষ বলে কিছুই নেই। যা ঘটেছিল তা ছিল শুধুমাত্র একটি অধ্যায়ের শেষ। কাহিনী তখনও বাকি ছিল। এখন যা ঘটছে তা সবাইকে অবাক করে দিয়েছে। একের পর এক খবর আসছে যে জামায়াতের যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, তারা সবাই তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। অন্যদিকে বিএনপির অনেক প্রার্থীর মনোনয়ন এখন হুমকির মুখে। কোর্ট এবং নির্বাচন কমিশনে যেসব মামলা চলছে, সেখানে বিএনপির প্রার্থীরা একের পর এক ধাক্কা খাচ্ছেন। সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটেছে কক্সবাজার ২ আসনে। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এইচ.এম. হামিদুর রহমান আজাদ, যার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল হলফনামায় মামলার তথ্য সংক্রান্ত জটিলতার কারণে, তিনি এখন তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশন শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত জামায়াতের জন্য একটি বিশাল অর্জন। হামিদুর রহমান আজাদ সাধারণ কোনো প্রার্থী নন। তিনি জামায়াতের এমন একজন নেতা যার জয় প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া হয়। ২০০৮ সালে নির্বাচন থেকে শুরু করে তিনি ধারাবাহিকভাবে এই আসনে তার শক্তি প্রমাণ করে এসেছেন। মহেশখালী কুতুবদিয়া আসনে তার অবস্থান এতটাই শক্তিশালী যে তাকে নির্বাচনে হারানো প্রায় অসম্ভব বলে মনে করা হয়। শাহজাহান চৌধুরীর মতো তিনিও জামাতের সেই ক্যাটাগরির নেতা যাদের জয়ের সম্ভাবনা ৯০%-রও বেশি। যখন তার মনোনয়ন বাতিল হয়েছিল, তখন বিএনপিপন্থী একটি মহল উল্লসিত হয়েছিল। তারা ভেবেছিল জামায়াতের একজন নিশ্চিত সংসদ সদস্য হারিয়ে গেছে। প্রশাসনের কাছাকাছি থাকা কিছু মানুষ তখন খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলেন। কিন্তু এখন সেই খুশি কোথায় গেল? হামিদুর রহমান আজাদ ফিরে এসেছেন, আগের চেয়েও শক্তিশালী অবস্থানে। একই সময়ে বিএনপির প্রার্থীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। যারা বিভিন্ন তথ্য গোপন করে ঋণ খেলাপির বিষয় লুকিয়ে বিদেশি নাগরিকত্বের কথা না জানিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা এখন বিপদে পড়ছেন। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে হাসনাত আবদুল্লাহর আসনে। সেখানে বিএনপির যে প্রার্থী দাঁড়িয়েছিলেন, তিনি একজন ইঞ্জিনিয়ার। তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ উঠেছে এবং আদালত তার মনোনয়ন বাতিল করেছে। যদিও আপিলের প্রক্রিয়া এখনও চলছে, কিন্তু ন্যায় বিচার হলে তার মনোনয়ন বাতিলই থাকার কথা। যদি কোর্ট সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে হাসনাত আবদুল্লাহর বিপরীতে বিএনপির কোনো প্রার্থীই থাকবে না। সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ অটোমেটিক জয়ী হয়ে যাবেন। কিন্তু এটাই শেষ নয়, আরও বড় ধাক্কা অপেক্ষা করছে বিএনপির জন্য। বিএনপির সবচেয়ে ধনী প্রার্থী বলে যাকে মনে করা হয়, সেই আব্দুল আওয়াল মিন্টু এখন গুরুতর সমস্যায় পড়েছেন। এই মিন্টু সাধারণ কেউ নন। তিনি শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর বিআই। আবার তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনেও লড়েছিলেন, যদিও জিততে পারেননি। তবে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ দখল করতে সফল হয়েছিলেন। ফেনী ৩ আসনে, যেখানে উনভবুয়া এবং সোনাগাজী অন্তর্ভুক্ত, সেখানে বিএনপির প্রার্থী হিসেবে আব্দুল আওয়াল মিন্টু দাঁড়িয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে তার মনোনয়ন অবৈধ ঘোষণার দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডক্টর ফখরুদ্দিন মানিক। এখন প্রশ্ন হল,
আব্দুল আউয়াল মিন্টু আসলে কি করেছেন? যে তথ্য সামনে এসেছে তা রীতিমতো চমকপ্রদ। মিন্টু দাবি করেছেন যে তিনি ৯ ডিসেম্বর তার মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, কিন্তু সেই দাবি সমর্থন করার মতো কোনো কাগজপত্র তিনি জমা দেননি। হলফনামায় তিনি তার মার্কিন নাগরিকত্বের বিষয়টি গোপন করেছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হল, মিন্টু মার্কিন পাসপোর্ট ব্যবহার করে গত ৪ ডিসেম্বর থাইল্যান্ডে গিয়েছেন এবং ১৫ ডিসেম্বর থাইল্যান্ড থেকে ফিরেছেন। এখন প্রশ্ন হলো, যদি ৯ ডিসেম্বর তার মার্কিন নাগরিকত্ব বাতিল হয়ে থাকে, তাহলে ১৫ ডিসেম্বর তিনি কিভাবে মার্কিন পাসপোর্ট ব্যবহার করে থাইল্যান্ড থেকে ফিরলেন? এই প্রশ্নের উত্তর মিন্টুর কাছে নেই। এই তথ্য প্রকাশ করেছেন পিনাকি ভট্টাচার্য। তিনি যে প্রমাণ হাজির করেছেন তা অত্যন্ত জোরালো। এই প্রমাণের পর আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র টিকে থাকার কোনো উপায় নেই। যদি টিকে থাকে তাহলে এটাই বোঝা যাবে যে আদালত বা নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। ফেনীর জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মনির হক যখন আব্দুল মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন, তখন তার চেহারায় এক অদ্ভুত অস্বস্তি ছিল। যারা সেই দৃশ্য দেখেছেন তারা বলেছেন, মনির হক যেন জানতেন এই সিদ্ধান্ত সঠিক নয়। তার চেহারায় অপরাধবোধের ছাপ স্পষ্ট ছিল। তারপরও তিনি মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। এখন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হয়েছে এবং বিষয়টি নির্বাচন কমিশনে গড়িয়েছে। শুধু জাতীয় পর্যায়ের নেতাদের কথাই নয়, স্থানীয় পর্যায়েও একই চিত্র দেখা যাচ্ছে। বরিশাল অঞ্চলে বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বাতিলের আপিল করেছেন জামায়াতের প্রার্থীরা। এসব খবর জাতীয় পত্রিকায় আসছে না, কারণ এরা হেভিওয়েট নেতা নন। কিন্তু তথ্য বলছে এদের মধ্যে অনেকেই নিশ্চিত ঋণ খেলাপি এবং কর ফাঁকিদাতা। জামায়াতের আইনজীবীরা যদি সময় মতো সঠিক কাগজপত্র হাজির করতে পারেন, তাহলে এদের অনেকের মনোনয়নই বাতিল হয়ে যাবে। এর মধ্যে শেরপুরের একটি আসনে বিএনপির কোনো প্রার্থী নেই। হাসনাত আবদুল্লার আসনেও যদি ন্যায় বিচার হয়, তাহলে বিএনপির প্রার্থী থাকবে না। এভাবে একের পর এক আসনে বিএনপি শূন্যতার মুখে পড়ছে। অন্যদিকে জামায়াতের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ব্যারিস্টার মাহবুব সালেহী, যার সাথে অনেকে মনে করেন জুলুম করা হয়েছে, তিনি শীঘ্রই তার প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে। কর্নেল আব্দুল হক সহ জামায়াতের যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, তারা সবাই ধীরে ধীরে তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। যোগসূত্র নির্বাচনের কথাও এখানে উল্লেখ করা জরুরি। এই নির্বাচনে জিতে জামাত পাবলিক পারসেপশন ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে। অন্যদিকে এই নির্বাচনে হেরে তারেক রহমান এবং ছাত্রদল রীতিমতো বিপাকে পড়েছে। এই পরাজয় বিএনপির জন্য একটি বড় ধাক্কা ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল, ডাক্তার তাসলিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। তাসলিম জারা সরাসরি বিএনপির প্রার্থী নন, কিন্তু তার প্রার্থিতা নির্বাচনী খেলাকে আরও জমিয়ে তুলবে। বিএনপির অনেক ভোটার তাসলিম জারাকে ভোট দিতে পারে, আর জামায়াতের ভোট সাধারণত এদিক ওদিক হয় না। তবে জামাত এখন সুইং ভোটারদের ওপর নির্ভর করছে। যেহেতু দলটি ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাই তাদের জন্য এই সুইং ভোটারদের আকৃষ্ট করা জরুরি। তাসলিম জারার মনোনয়ন বৈধ হওয়াটা একটি ইতিবাচক খবর। এতে নির্বাচনী মাঠে প্রতিযোগিতা আরও তীব্র হবে, বিএনপির প্রার্থী আরও বেকায়দায় পড়বে এবং মাঠ পর্যন্ত তাসলিম জারা জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে মাঠে থাকতে পারেন। সামনে সাকসু নির্বাচন আসছে। এই নির্বাচনেও জামাত তার শক্তি প্রদর্শন করতে প্রস্তুত। সব মিলিয়ে বিএনপি এখন ব্যাকফুটে চলে যাচ্ছে। তাদের প্রার্থীরা একের পর এক সমস্যায় পড়ছে। মনোনয়ন বাতিল হচ্ছে, আদালতে মামলা হারাচ্ছে, নির্বাচন কমিশনে আপিল খারিজ হচ্ছে। অন্যদিকে জামায়াতের সামনে অপার সম্ভাবনা। তাদের প্রার্থীরা একে একে তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছে। আদালতে তারা জিতছে, নির্বাচন কমিশনে তাদের আপিল গ্রহণ হচ্ছে। এই দুই দলের মধ্যে যে বৈপরীত্য দেখা যাচ্ছে তা সত্যিই অভাবনীয়। সময় যতই যাচ্ছে, একটু পরপরই শোনা যাচ্ছে যে জামায়াতের যাদের মনোনয়ন বাতিল হয়েছিল তারা প্রত্যেকেই ফিরে পাচ্ছে, আর বিএনপির অনেকের মনোনয়ন শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে। এই প্রবণতা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী নির্বাচনে রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে। যারা মনে করেছিলেন জামায়াত এবারে নির্বাচনে পিছিয়ে পড়বে, তারা ভুল প্রমাণিত হচ্ছে। দলটি এখন এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখান থেকে তারা নির্বাচনী মাঠে একটি শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। তুমুল সম্ভাবনার দ্বার প্রান্তে এখন জামায়াত ইসলামী।